আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে জানব। তো এটার জন্য প্রথমে আমরা গোল আলুর বৈজ্ঞানিক নামটা দেখি। তো দেখো, গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলেনাম টিউবারোসাম। তো এখানে সোলেনাম কথাটা প্রথমে আছে, তাই এটার নাম হচ্ছে প্রথম অংশ বা প্রথম পদ। আর টিউবারোসাম এই কথাটা দ্বিতীয়তে আছে, তাই এটার নাম হচ্ছে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পদ। তো প্রথম অংশকে বা প্রথম পদকে বলে গণ। তো সোলেনাম যেহেতু প্রথম অংশ বা প্রথম পদ, তাই সোলেনামটা হচ্ছে গণ। আর দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পদকে বলে প্রজাতি। তো টিউবারোসাম যেহেতু দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পদ, তাই টিউবারোসাম এখানে হচ্ছে প্রজাতি। তো এখানে দেখো, এইটা একটা পদ আর এইটা আর একটা পদ। মোটে পদ কয়টা? এক আর একে দুইটা, তাই আমরা এখানে লিখেছি দুইটি পদ। তো এখানে দুইয়ের জায়গায় দুই কথাটা লিখেছি আর পদের জায়গায় পদ কথাটা লিখেছি। তো দুইকে বইয়ের ভাষায় বলা যায় দি, ঠিক আছে? দুই মানেই হচ্ছে দি, আর পদের জায়গায় পদ কথাটা লিখেছি। তাহলে দুটি পদ, এটার মানে হচ্ছে দ্বিপদ। তাহলে আমরা এখন এই কথাটা বলতে পারি যে দুটি পদ নিয়ে গঠিত নামকে বলে দ্বিপদ নাম, ঠিক আছে? দুটি পদ মানেই তো হচ্ছে দ্বিপদ, তাই দুটি পদ নিয়ে গঠিত নামকে বলে দ্বিপদ নাম। তাহলে এখানে তুমি যদি দেখো, তাহলে গোল আলুর বৈজ্ঞানিক নামটা কিন্তু দুটি পদ নিয়ে গঠিত হয়েছে। এটা একটা পদ আর এটা একটা পদ, মোটে দুইটি পদ। তাই গোল আলুর বৈজ্ঞানিক নামটা হচ্ছে দ্বিপদ নাম। তো শুধু গোল আলুর বৈজ্ঞানিক নাম যে দ্বিপদ নাম হয় এমন না, যে কোনো কিছুরই বৈজ্ঞানিক নামই দ্বিপদ নাম হয়। তো এই যে দ্বিপদ নাম, হ্যাঁ, এই যেখানকার যে দ্বিপদ নাম, এই দ্বিপদ নামকরণটা কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে হয়েছে। তো ওই নামকরণের প্রক্রিয়া বা পদ্ধতিকে বলে দ্বিপদ নামকরণ পদ্ধতি। তো এখন আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্যটা জানব। তো এটার জন্য প্রথমে আমরা গোলালুর বৈজ্ঞানিক নামটা একটু দেখি। গোলালুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলেনাম টিউবারোসাম, আর সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা লিও। তো দেখো, আমরা এই যে গোলালু এই জীবটাকে এক নামে ডাকতেছি, আবার সিংহ এই জীবটাকে আমরা আলাদা নামে ডাকতেছি, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি যে জীব জগতের প্রতিটা জীবকে কিন্তু আলাদা নামে জানা যায়। কিসের মাধ্যমে? দ্বিপদ নামকরণ পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? এই যে দেখো, এটাকে এক নামে জানছি, এটাকে আলাদা নামে। তাহলে দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্যটা হচ্ছে প্রত্যেকটা জীবকে আলাদা নামে জানা। এই যে দেখো, আলাদা নামে জানা। আর দ্বিপদ নামকরণ পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা জীব সম্পর্কে সঠিকভাবে জানা যায়। তো বোটানি এই শব্দটার অর্থ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। তো এই বোটানি কথাটাকে কিন্তু এভাবেও লেখা থাকে, হ্যাঁ। তো উদ্ভিদের নাম কিছু স্বীকৃত নিয়ম অনুসারে হতে হয়। তো উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার কর্তৃক স্বীকৃত নিয়ম অনুসারে হতে হয়। তো দেখো, যেহেতু উদ্ভিদ কথাটা আছে, তাহলে অবশ্যই বোটানি কথাটা থাকবে, ঠিক আছে? দেখো, এই যে এখানে বোটানি কথাটা কিন্তু আছে, ঠিক আছে? উদ্ভিদ আছে, এই জন্যই কিন্তু বোটানি কথাটা আছে। তো এখানে ইন্টারন্যাশনালের শুরুতে আছে আই, তাই এখানে আই নিয়েছে। কোড, এটা শুরুতে আছে সি, তাই এখানে সি নিয়েছে। বোটানিক্যাল, এটা শুরুতে আছে বি, তাই এখানে বি নিয়েছে। আর নোমেনক্লেচার, এটা শুরুতে আছে এন, তাই এখানে এন নিয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটাকে আইসিবিএনও বলা হয়। আবার জুওলজি এ শব্দটার অর্থ হচ্ছে প্রাণীবিজ্ঞান। তো জুওলজিকে এই যে এভাবেও লেখা হয়। তো প্রাণীর নামও কিছু স্বীকৃত নিয়ম অনুসারে হতে হয়। তো প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার কর্তৃক স্বীকৃত নিয়ম অনুসারে হতে হয়। তো প্রাণী সম্পর্কিত কিছু থাকলে সেখানে জুওলজি কথাটা থাকে। তো এখানে যেহেতু প্রাণীর নাম সম্পর্কিত কথা বলেছে, তাই কিন্তু জুওলজি এই কথাটা আছে, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল, এটা শুরুতে আছে আই, তো এখানে আইটা নিয়েছে। তারপর কোডের শুরুতে আছে সি, তাই এখানে সিটা নিয়েছে। জুওলজিক্যালের শুরুতে আছে জেড, তাই এখানে জেডটা নিয়েছে। আর নোমেনক্লেচার, এটা শুরুতে আছে এন, তাই এখানে এনটা নিয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার, এটাকে আইসিজেডএনও বলা হয়। আর দেখো, এখানে কোড কথাটা লেখা আছে, এখানেও কোড কথাটা লেখা আছে। তো কোড জিনিসটা কি? কোড জিনিসটা আসলে হচ্ছে পুস্তক আকারে বা বই আকারে। পুস্তক শব্দের অর্থ হচ্ছে বই, ঠিক আছে? তার মানে পুস্তক আকারে বা বই আকারে হচ্ছে লিখিত দলিল। এখন দলিল জিনিসটা হচ্ছে যেখানে সব নিয়মকানুন লেখা থাকে।
তাহলে আমরা যদি সহজে কোড জিনিসটা কি এটা বলতে চাই, তাহলে হচ্ছে বইয়ের মতো করে লিখিত কিছু নিয়ম কানুন। তো এখন আমরা দ্বিপদ নামকরণের নিয়মগুলা জেনে নেব। তো এখন আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রথম নিয়মটা জানব। তো সাজেদ আলী হাওলাদার নামে একজন ব্যক্তি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেন। তো ওই ব্যাঙটা কেবল ঢাকাতেই পাওয়া যায়। তো সাজেদ আলী হাওলাদার চিন্তা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কাজী জাকের হোসেনের নামে তিনি ব্যাঙটার নামটা রাখবেন। তাহলে ব্যাঙটার নাম কি হবে একটু চিন্তা করো তো। দেখো এই যে কাজী জাকের হোসেন, এটার বানান হচ্ছে যে এটা, ঠিক আছে। তো এত বড় নাম নেওয়ার তো দরকার নাই, তাই শুধু জাকের নামটা ব্যবহার করেছেন তিনি। তাহলে এই যে জাকের, JAKER এখানে লিখে দিলেন। আর যেহেতু ব্যাংকটা কেবল ঢাকাতে পাওয়া যায়, তাই এই যে ঢাকা শব্দটা এখানে লিখে দিলেন, ঠিক আছে। তাহলে ব্যাংকটার নাম হলো জাকের ঢাকা। এখন নামকরণের নিয়ম অনুযায়ী নামকরণটা ল্যাটিন ভাষায় উপস্থাপন করতে হবে। তো দেখো জাকের ঢাকা এটা তো ল্যাটিন ভাষায় উপস্থাপন না, বা জাকের ঢাকা এই কথাটা তো ল্যাটিন না, তাই না? তাহলে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে কি যে ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তাহলে দেখো আমরা এই নামটাকে ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করব। তো জাকের ঢাকা এই নামটাকে ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করার জন্য জাকের নামটার শেষে আনা কথাটা যোগ করা লাগবে। আনা কথাটা যোগ করলেই ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন হয়ে যাবে। তো জাকের এটা লেখো, ঠিক আছে, যে জাকেরটা লিখলা, তো জাকেরের শেষে তুমি আনা কথাটা যোগ করে দাও, ঠিক আছে। তাহলে হয়ে গেল জাকের আনা, আর ঢাকার জায়গায় ঢাকা কথাটা লিখে দাও। তাহলে ব্যাংকটার নাম হলো জাকের আনা ঢাকা, ঠিক আছে। এইটা হচ্ছে ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন। তো এখন আমরা আরেকটা নিয়মে যাব। তো এই নিয়মটা রুই মাছের বৈজ্ঞানিক নাম থেকে আমরা জেনে নেব। তো রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিও রোহিতা। তো দেখো লেবিও কথাটা প্রথমে আছে, তাই এটাকে আমরা বলতে পারি প্রথম অংশ। আর রোহিতা কথাটা দ্বিতীয়তে আছে, তাই এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় অংশ। তো প্রথম অংশকে বলে গণ। তাহলে লেবিও এটা যেহেতু প্রথম অংশ, তাই লেবিওটা হচ্ছে এখানে গণ। আর দ্বিতীয় অংশকে বলে প্রজাতি। তো এখানে রোহিতা যেহেতু দ্বিতীয় অংশ, তাই রোহিতা হচ্ছে প্রজাতি। তো এরপরে আমরা আরেকটা নিয়ম জানবো। তো এই নিয়মটা হচ্ছে জীবের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা আলাদা হতে হবে। তো এখানে তুমি যদি দেখো রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিও রোহিতা, আর দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাপসাইকাস স্যাভলারিস। তো এখানে যদি দেখো রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে একটা, তো দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে আরেকটা। তো এই কথাটাই বলেছে যে প্রতিটা বৈজ্ঞানিক নামকে আলাদা হতে হবে। অর্থাৎ এখানে রুই মাছের বৈজ্ঞানিক নাম যদি লেবিও রোহিতা হয়, তাহলে দুনিয়ার আর কোনো কিছুরই নাম লেবিও রোহিতা হতে পারবে না। আবার দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম যদি ক্যাপসাইকাস স্যাভলারিস হয়, তাহলে দুনিয়ার কোনো কিছুরই নাম ক্যাপসাইকাস স্যাভলারিস হতে পারবে না। তো এটার কারণটা হচ্ছে কারণ একই নাম দুটা পৃথক বা আলাদা জীবের ব্যবহারের অনুমতি নেই। মানে দেখো এই যে একই নাম, ঠিক আছে, লেবিও রোহিতা এই যে নামটা রুই মাছের ক্ষেত্রেই দিতে পারবে, আর অন্য কিছুর ক্ষেত্রে দিতে পারবে না, এটার অনুমতিটা নাই, এই কথাটাই বলেছে, ঠিক আছে। এখন আমরা আরেকটা নিয়ম জানবো। তো এই নিয়মটা জানার জন্য আমরা প্রথমে যদি পেঁয়াজের বৈজ্ঞানিক নামটা দেখি, দেখো পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। তো অ্যালিয়াম এই কথাটা প্রথমে আছে, তাই এটা হচ্ছে প্রথম অংশ। আর সেপা কথাটা দ্বিতীয়তে আছে, তাই এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো প্রথম অংশের প্রথম অক্ষরটা হচ্ছে এ। তো এটা হচ্ছে কি বড় হাতের অক্ষর। আর প্রথম অংশের পরের অক্ষরগুলো যদি দেখো, এই যে এটা 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 এগুলো সব ছোট হাতের অক্ষর। অর্থাৎ বৈজ্ঞানিক নাম লেখার সময় প্রথম অংশের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর হবে, আর প্রথম অংশের যে পরের অক্ষরগুলো এগুলা ছোট হাতের অক্ষর হবে। আবার দ্বিতীয় অংশের ক্ষেত্রে যদি দেখো, তাহলে দ্বিতীয় অংশের প্রথম যে অক্ষরটা সেটাও ছোট হাতের অক্ষর, তারপরের অক্ষরটাও ছোট হাতের অক্ষর, তারপরের অক্ষরটাও ছোট হাতের অক্ষর, তারপরের অক্ষরটা ছোট হাতের অক্ষর। অর্থাৎ দ্বিতীয় অংশের সবগুলো যে অক্ষর সবগুলাই ছোট হাতের অক্ষর হবে, ঠিক আছে। তাহলে দেখো সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যানথেরা লিও। তো প্যানথেরা এই কথাটা প্রথমে আছে, তাই এটা হচ্ছে প্রথম অংশ। তো প্রথম অংশের প্রথম যে অক্ষরটা এটা বড় হাতের অক্ষরে হয়েছে, অর্থাৎ পি বড় হাতের অক্ষরে হয়েছে। আর তারপরের অক্ষরগুলা সব হবে ছোট হাতের অক্ষর, ঠিক আছে। এই যে এগুলা সবগুলা হবে ছোট হাতের অক্ষর। আর লিও কথাটা দ্বিতীয় আছে, তাই এটা দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশের সবগুলো অক্ষরই এই যে এটা 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 সবগুলাই ছোট হাতের অক্ষর হবে। এরপরে আমরা আরেকটা নিয়ম জানবো। তো নিয়মটা জানার আগে মুদ্রণ কি এটা একটু জেনে নেই। মুদ্রণ মানে হচ্ছে ছাপানো। বিভিন্ন জায়গায় যে বই ছাপানো হয় ওই ছাপানোটাকেই বোঝানো হচ্ছে। অথবা ফটোকপির দোকানে যে প্রিন্ট করা হয় না প্রিন্টারে, ওই প্রিন্ট করা বোঝানো হচ্ছে। আর
সাধারণ অক্ষর দেখতে এই যে এরকম হয়, হ্যাঁ, মনে করো এই যে ওটা, ওটা দেখতে তো এই যে এরকম হয়, তাই না? কিন্তু ইটালিক অক্ষরে এই যে ওটা কিন্তু একটু বাঁকানো হয়, ডান দিকে বাঁকানো, ঠিক আছে? এই যে দেখো ওটা কিন্তু ডান দিকে বাঁকানো, এই যে ডান দিকে একটু বাঁকানো, ঠিক আছে? এই যে ডান দিকে সাইডে একটু বাঁকানো আছে। তো এখানে বলছে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময়, মানে হচ্ছে ছাপানোর সময় বা প্রিন্ট করার সময় সর্বদা বা সব সময় ইটালিক অক্ষরে লিখতে হবে, অর্থাৎ এই যে ডান দিকে বাঁকিয়ে লিখতে হবে। তো ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিজা স্যাটিভা। এখন ধানের বৈজ্ঞানিক নামটার মুদ্রণের সময় বা ছাপানোর সময় বা প্রিন্ট করার সময় এই যে ORYZA SATIVA এখানকার প্রত্যেকটা অক্ষরকে ডান দিকে বাঁকিয়ে বাঁকিয়ে ছাপানো লাগে। যেমন ধরো ওটা, এটা ডান দিকে একটু বাঁকানো, আরটা এটা ডান দিকে বাঁকানো, ওয়াইটা ডান দিকে বাঁকানো, এভাবে ZASATIVA প্রত্যেকটা অক্ষরই একটু করে ডান দিকে বাঁকানো। আবার কাতল মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাটলা ক্যাটলা। তো কাতল মাছের বৈজ্ঞানিক নামটাকে মুদ্রণের সময় বা ছাপানোর সময় বা প্রিন্ট করার সময় ডান দিকে বাঁকিয়ে ছাপাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো সিটা একটু ডান দিকে বাঁকানো, এটা একটু ডান দিকে বাঁকানো, টিটা একটু ডান দিকে বাঁকানো, এলটা একটু ডান দিকে বাঁকানো, এভাবে ACATLA সবগুলাই একটু করে ডান দিকে বাঁকানো, ঠিক আছে? প্রত্যেকটা অক্ষরকে ডান দিকে বাঁকিয়ে ছাপাতে হবে। তো এখন আমরা আরেকটা নিয়ম জানবো। তো এই নিয়মটা হচ্ছে বৈজ্ঞানিক নাম হাত দিয়ে লেখার সময় বা কলম দিয়ে লেখার সময় আমরা কিভাবে লিখবো। তো দেখো ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিজা স্যাটিভা। তো অরিজা কথাটা প্রথমে আছে তাই এটা হচ্ছে প্রথম অংশ, আর স্যাটিভা কথাটা দ্বিতীয়তে আছে তাই এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো প্রথম অংশ এটাকে বলে গণ। তো অরিজা যেহেতু প্রথম অংশে আছে তাহলে অরিজাটা হচ্ছে গণ, আর দ্বিতীয় অংশকে বলে প্রজাতি, তাহলে স্যাটিভা যেহেতু দ্বিতীয় অংশ আছে তাই স্যাটিভাটা হচ্ছে প্রজাতি। তো বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময়, অর্থাৎ তুমি যখন লিখবা, ঠিক আছে, কাগজে লিখবা বা যে কোনো জায়গায় লিখবা নিজ হাতে, তখন এই যে গণ অংশ অর্থাৎ এখানে অরিজা এটার নিচে তুমি এই যে এভাবে দাগ দিয়ে দিবা, আর এই যে প্রজাতি অংশ অর্থাৎ এই যে স্যাটিভা এখানে এটার নিচেও তুমি যেভাবে দাগ দিয়ে দিবা, ঠিক আছে? অর্থাৎ গণের নিচেও দাগ হবে, প্রজাতির নিচেও দাগ হবে, ঠিক আছে? তো দেখো কাতল মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাটলা ক্যাটলা। তো ক্যাটলা এই কথাটা প্রথমে আছে তাই এটা প্রথম অংশ, আর এই ক্যাটলা এই কথাটা দ্বিতীয়তে আছে তাই এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো এই যে প্রথম অংশ এটাকে বলে গণ, তাহলে এই ক্যাটলা এই কথাটা যেহেতু প্রথম অংশ তাহলে এটা হচ্ছে গণ। আবার এই যে দ্বিতীয় অংশ এটাকে বলে প্রজাতি, তাহলে এই ক্যাটলা এটা দ্বিতীয় অংশ আছে তাহলে এই ক্যাটলাটা হচ্ছে প্রজাতি। তো আমরা কি বললাম একটু আগে যে গণ এটার নিচেও দাগ দিতে হবে, প্রজাতি এটা নিচেও দাগ দিতে হবে, তাহলে এই ক্যাটলা এটা নিচেও দাগ দাও, এই ক্যাটলা এটা নিচেও দাগ দাও। আমরা এখন আবার একটা নিয়ম জানবো। তো দেখো 1822 সালে বিজ্ঞানী হ্যামিল্টন প্রথম কাতলা মাছের বৈজ্ঞানিক নামকরণ করেন ক্যাটলা ক্যাটলা, ঠিক আছে? আবার মনে করো 1826 সালে তানভীর কাতলা মাছের বৈজ্ঞানিক নামকরণ করেন জিবেলিয়ন ক্যাটলা। এখন প্রশ্ন হচ্ছে কোন নামকরণটা গৃহীত হবে বা কোন নামকরণটা ঠিক? তো নিয়ম অনুযায়ী যে প্রথম নামকরণ করবে তার নামটা ঠিক। তো তুমি যদি দেখো 1822 সালে বিজ্ঞানী হ্যামিল্টন প্রথম কাতলা মাছের বৈজ্ঞানিক নামকরণ করেন ক্যাটলা ক্যাটলা, তাহলে প্রথম যে নামকরণ করবে তারটাই ঠিক, তাহলে ক্যাটলা ক্যাটলা এটা ঠিক, ঠিক আছে? আবার আমরা আরেকটা নতুন নিয়ম জানবো, সেটা হচ্ছে 1758 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস মানুষের বৈজ্ঞানিক নামকরণ করেন হোমো সেপিয়েন্স। তাহলে মানুষের বৈজ্ঞানিক নামটা তুমি লিখবা এভাবে যে প্রথমে তুমি হোমো সেপিয়েন্স এটা লিখে দিলা, ঠিক আছে? এরপর যে বিজ্ঞানী নামকরণ করবে তার নামে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে নামকরণ করেছে কে? এখানে নামকরণ করেছে ক্যারোলাস লিনিয়াস। তো দেখো লিনিয়াস এটার সংক্ষিপ্ত রূপ কিন্তু শুধু এল লিখলেই হয়ে যায়। এল মানে হচ্ছে লিনিয়াস, আর লিনিয়াস মানেই ক্যারোলাস লিনিয়াস। তাই এত বড় নাম আমরা ব্যবহার করব না, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব। তাহলে আমরা লিখবো এখানে শুধু এল, এই যে দেখো এলটা লিখবো তারপর একটা ডট দিয়ে দেবো। তো এল মানে হচ্ছে লিনিয়াস, আর লিনিয়াস মানে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো ডট দেওয়ার পর আমরা একটা কমা দিয়ে দেবো, কমা দেওয়ার পর এই যে সালটা হচ্ছে 1758, এখানে 1758 সাল দিয়ে দেবো। আবার 1753 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ধানের বৈজ্ঞানিক নামকরণ করেন অরিজা স্যাটিভা। তো তাহলে ধানের বৈজ্ঞানিক নাম হবে, প্রথমে তুমি অরিজা স্যাটিভা এটা এখানে লিখে দাও, অরিজা স্যাটিভা। এরপর যে বিজ্ঞানী নামকরণ করবে তার নামের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে হবে। তো এখানে নামকরণটা করেছে কে? ক্যারোলাস লিনিয়াস। তাহলে ক্যারোলাস লিনিয়াসের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে হবে। তো লিনিয়াসের শুরুতে আছে এল, তাহলে আমরা যদি এলটা ব্যবহার করি তাহলে বুঝাবে লিনিয়াস, আর লিনিয়াস মানে ক্যারোলাস লিনিয়াস।
তাহলে আমরা এখানে ব্যবহার করব এল দিয়ে একটা ডট দিয়ে দেব, ঠিক আছে। তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা হলো যে এল মানে হচ্ছে লিনিয়াস, আর লিনিয়াস মানে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো ডটটা দেওয়ার পরে আমরা একটা কমা দিয়ে দেব, আর কমা দেওয়ার পরে এই যে সালটা দিয়ে দেবো, সালটা হচ্ছে 1753, তাহলে এখানে আমরা 1753 দিয়ে দেবো।